হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ম্যাথস 2.0। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবার নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা ক্লাস 7-এর যে অঙ্কগুলো করাচ্ছিলাম, চ্যাপ্টার নাম্বার 2.3 অনুপাতের যে অঙ্কগুলো, গত ক্লাসে আমরা 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে তারপরে 9 থেকে যে 14 পর্যন্ত অঙ্ক আছে, সমস্ত অঙ্ক আজকে দিয়ে দেবো। যারা গত ক্লাসটি দেখোনি, আমি সেই গত ক্লাসটি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, অতি অবশ্যই দেখে নিও। তো আজকে শুরু করছি 33 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর থেকে অঙ্ক। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে 9-এর অঙ্কটা কি বলেছে সেটা পড়ে নেব। তোমরা বইগুলো কাছে নিয়ে নেবে। দেখো, 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে আমরা এর আগে দেখেছিলাম অনুপাতের অঙ্কে কি হয়, একটা মোট পরিমাণ টাকা দেবে, ওই টাকাটা বিভিন্ন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথমে এক একটা অনুপাতের আনুপাতিক ভাগার বার করতে হয়। ঠিক আছে, তাহলে কি লিখব? যেটা দেওয়া আছে সেটা লিখব। মধু, মানস, কুন্তল ও ইন্দ্র টাকার অনুপাত 2:3:4:2। কেমন? আচ্ছা দেখো, তাহলে এরা টাকা নেবে কত টাকার মধ্যে? 12,100 টাকার মধ্যে এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে দেখো, মধুর অনুপাত অংশ কত? 2 পরিমাণ নেবে মধু, 3 পরিমাণ নেবে মানস, 4 পরিমাণ নেবে কুন্তল, 2 পরিমাণ নেবে ইন্দ্র। তাহলে এদের এক একটা অনুপাতের অংশ বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে বার করতে হয়? মোট যে অনুপাতটা সেটা যোগ করতে হয়। যেমন কত হবে? 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 2 11। তাহলে 11 ভাগের মধ্যে 2 ভাগ নেবে একজন, 3 ভাগ নেবে, একজন 4 ভাগ নেবে। এইগুলো আলাদা আলাদাভাবে ভাগ করাকে বলা হয় আনুপাতিক ভাগার। তাহলে প্রথমে আমরা সেগুলো বার করব। তাহলে প্রথমে কি লিখব? মধুর টাকার আনুপাতিক ভাগার। তোমরা পুরো কথাটা লিখবে। তাহলে মধুর অনুপাতের অংশ কত? 2। তাহলে 2টা হয়ে যাবে ওপরে, আর বাকি সব কটা হয়ে যাবে নিচের যোগফল। তাহলে কত দেখলাম আমরা? 4 আর 2 6, 6 আর 3 9, 10 11, মানে 2/11। এটা হলো মধুর আনুপাতিক ভাগার। তাহলে একইভাবে মানসের টাকার আনুপাতিক ভাগার কি হবে? 3/11। কেমন? তারপরে আছে কুন্তল, কুন্তলের টাকার আনুপাতিক ভাগার হবে 4/11। তারপরে আছে ইন্দ্র, ইন্দ্রর আনুপাতিক ভাগার হবে 2/11। তাহলে বলেছে কে কত টাকা পাবে। তাহলে আমাকে দেখো, মোট কত টাকা নিচ্ছে? 12,100 টাকা। তাহলে আমরা সরাসরি লিখব মোট 12,100 টাকার মধ্যে কত মধু পাবে। কি হবে? মোট 12,100, সেটা গুণ করব। 12,100 গুণ মধুর আনুপাতিক ভাগার কত? 2/11। অর্থাৎ 2/11 দিয়ে গুণ করব টাকা। তাহলে 11 দিয়ে কাটাকুটি করব। কত হবে দেখো? 11 দিয়ে 12কে কাটলে 11কে 11, বিয়োগ করলে 11 আর 2টো 0। 11 আর 2 গুণ করলে 11 দুগুণী 22, মানে 2,200 টাকা। ঠিক আছে, তাহলে মধু পেল 2,200 টাকা। তাহলে একইভাবে পরেরটা লিখবো যে মোট 12,100 টাকার মধ্যে কে মানস পাবে। তাহলে মানস পাবে, মানুষের লাইনটা লিখে আমি এখানে সরাসরি করিয়ে দিচ্ছি, তোমরা আলাদাভাবে লাইনটা লিখে করবে। তাহলে মানুষের আনুপাতিক ভাগ হতো 3/11 গুণ 12,100। তাহলে 11 দিয়ে গুণ কাটাকুটি করলে কি পেয়েছিলাম? 11কে 11, 11কে 11, 2টো 0, অর্থাৎ 3 11 33, 3,300 টাকা। তাহলে একইভাবে লিখবো মোট 12,100 টাকার মধ্যে কুন্তল পাবে। তাহলে কুন্তলের আনুপাতিক ভাগারের সাথে 12,100 গুণ করব, কাটাকুটি করলে যা আসবে সেটাই, 4 11 44, মানে 4,400 টাকা। তাহলে একইভাবে ইন্দ্রটা বার করব। তাহলে 2/11 সাথে 12,100 গুণ করব, অর্থাৎ এটা কত এসেছিল? এটাই তো আসবে না, 2,200 টাকা। তাহলে অঙ্ক তোমার হয়ে গেছে। এবার উত্তর লিখবো, তাহলে হয়ে যাবে। তো আশা করি বোঝা গেছে। মোট যে পরিমাণ অঙ্কটা দেওয়া থাকবে সেটা আমাদের প্রথমে আনুপাতিক ভাগার বার করব। সেই এক একটা আনুপাতিক ভাগার দিয়ে মোট পরিমাণকে গুণ করলেই এক একটার পরিমাণ পাওয়া যাবে। তা আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো, এবার 10 নম্বরের অঙ্কটা কি আছে? এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। আমরা জানি যে কোনো ত্রিভুজেরই 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আচ্ছা, এবার 3টি কোণের অনুপাত দিয়ে দিয়েছে বিএসি, এবিসি ও এসিবি এর 3:5:10। যদি বিএসির মান 10 ডিগ্রি কম এবং এবিসির মান 10 ডিগ্রি বেশি হয়, তবে নতুন কোণ 3টির অনুপাত কত হবে?
আচ্ছা ওইটা পরে, তাহলে আমাকে দেখতে হচ্ছে প্রথমে তিনটি কোণের মান বার করতে হবে। কেমন? তাহলে মোটের থেকে এবং মোটের থেকে অনুপাতের থেকে এক একটা পরিমাণ বার করতে গেলে প্রথমে আনুপাতিক ভাগার বার করতে হয়। তাহলে বিএসি এর আনুপাতিক প্রথমে লিখে নিয়েছি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, যা দেওয়া আছে সেটাই আমরা লিখে নিলাম। এবার প্রথমে বার করবো কি, বিএসি কোণের আনুপাতিক ভাগার। কী হবে? বিএসি কোণের অংশ কোনটা? 3 চলে যাবে ওপরে, আর বাকিগুলো যোগফল চলে আসবে নিচে। তার মানে কত হচ্ছে দেখো, 3/10 × 5 15 3 18, 3/18। তাহলে এবিসি মানে এইটার, তাহলে কি হবে, এটা 5/18 হবে। আর এসিবি এর আনুপাতিক ভাগার কী হবে, 10/18। আশা করি বুঝতে পারছো আনুপাতিক ভাগার। আচ্ছা এইবার কি আমরা সরাসরি বার করব যে বিএসি কোণের মান কত। তাহলে কি লিখব, যে বিএসি কোণের মান সমান সমান কি করব, 3/18 × 180। লাইনটা এখানে করতাম, আমরা সরাসরি এখানটা করে দিচ্ছি, যেহেতু এখানে জায়গা আছে, তোমরা খাতায় নিচে করবে। তাহলে কোণ বিএসি এর মান কত পেলাম, 3/18 × 180 ডিগ্রি, মোটে 180 ডিগ্রির মতো বার করছি। সুতরাং কাটাকুটি করলে কত হয়, 10, আর 3 × 10 = 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান পেলাম 30 ডিগ্রি। একইভাবে এবিসি এর কোণ কত হবে, আনুপাতিক ভাগারের সাথে মোট কোণটা গুণ করলে হয়ে যাবে। তাহলে কত হবে, এটা কাটাকুটি করলে 10 হয়, 5 × 10 = 50 ডিগ্রি। আর এটা কত হবে, 10 × 10 = 100 ডিগ্রি। বোঝা গেল? দেখো তাহলে এইবার বলেছে বিএসির মানটা যদি 10 ডিগ্রি কম হতো এবং এবিসি এর মানটা 10 ডিগ্রি বেশি হতো, তাহলে কি লিখব, যে বিএসির কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে নতুন বিএসি সমান সমান নতুন বিএসি কোণের মান হবে কি হবে, আগে ছিল 30, 10 ডিগ্রি কমে গেল, অর্থাৎ 10 ডিগ্রি বিয়োগ করব, কত হবে, 20 ডিগ্রি। ঠিক আছে? এবার বলেছে কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে, আগেরটা কম বলেছে এটা বেশি বলেছে, তাহলে সুতরাং কোণ এবিসি এর মান কত হবে, কত ছিল এবিসি এর মান 50, এখন বেড়ে হলো 10, সুতরাং 60 ডিগ্রি। আর দেখো এসিবি এর মান কোনো পরিবর্তন হয়নি, যেটা আছে সেটাই 100 আছে 100। এইবার যে দুটো কোণ হলো, তিনটে কোণের টোটাল অনুপাত বার করতে হবে। তাহলে এখানে কি লিখব, সুতরাং কোণ বি এ সি ইজ টু কোণ এ বি সি ইজ টু কোণ এ সি বি বার করব। বিএসি এর মান কত পেলাম, 20 ইজ টু এবিসি এর মান কত পেলাম, 60, আর এসিবি এর মান কত আছে, 100 আছে। তাহলে এটা অনুপাতের মধ্যে কাটাকুটি করব। দেখো একটা শূন্য কেটে গেল, তাহলে কি পড়ে রইল, 2:6:10। এদের মধ্যে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, কত পেলাম, 2 দিয়ে 2 × 2 = 3 × 2 = 6, 5 × 2 = 10, তার মানে 1:3:5, এটা হয়ে যাবে উত্তর। তো আশা করি বোঝা গেছে, যদি না বোঝা আবার ক্লাসটা রিভাইজ করে দেখে নাও। চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো এবার 11টা কি আছে, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় সেটা আমরা হিসাব করি। তাহলে দেখো এখানে অনুপাত দিয়ে দেয়নি, একটা অনুপাতের শর্ত দিয়ে দিয়েছে, তাহলে ওই শর্তটাকে ধরে আমরা অনুপাতটা বার করব। তোমাদের যদিও করে দিয়েছে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো শর্তটা কি বলেছে, যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার মোট অর্ধেক পায়। আচ্ছা দেখো এখানে x ধরে করা যায়, আমরা 1 ধরেও করবো, আমরা 1 ধরেই করব। তাহলে কি, যেহেতু এখানে প্রথম বন্ধুর সূত্র ধরে করেছে, তাই লিখব কি, ধরি প্রথম বন্ধু টাকা পেল কত, 1 টাকা। ঠিক আছে? আচ্ছা প্রথম বন্ধু যত টাকা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তার মানে দ্বিতীয় বন্ধু টাকা পেল, তার 2 × 1 = 2 টাকা, তাই তো? এবার কি বলেছে, যে তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক, সুতরাং তৃতীয় বন্ধু টাকা পায় কি হবে, প্রথম 2 বন্ধু যা টাকা পায় মোট টাকার অর্ধেক, সুতরাং কি হবে, 3/2 টাকা। আচ্ছা এইবার কি করব, দেখো প্রথম বন্ধু এত টাকা, দ্বিতীয় বন্ধু সব আমরা পেয়ে গেলাম, এবার এদের আমরা অনুপাত বার করতে পারি। সুতরাং প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর টাকার অনুপাত কি হবে, 1:2:3/2।
তাহলে দেখো এখানে ভগ্নাংশ চলে আসলো, তাহলে ভগ্নাংশের অনুপাতটাকে প্রথমে আমরা নর্মাল ভগ্নাংশ মানে নর্মাল অনুপাতে নিয়ে আসতে হবে। কীরকম আমি এর আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, আবারও বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো অনুপাতে দেখো একটা ভগ্নাংশ বা সবকটাই ভগ্নাংশ যদি চলে আসে, তাহলে ভগ্নাংশটাকে কি করে ওঠাতে হয়, মানে হরগুলোকে কি করে ওঠাতে হয়, যে হরগুলো থাকে, যেমন এই ভগ্নাংশের হর কিছু নেই মানে 1, এটারও 1 আর এটার 2, তাহলে হরগুলো লসাগু করব। কি করব? লসাগু করব। তাহলে 1 আর 2 এর লসাগু 2 হবে, তাই না? লসাগু যেটা আসবে সেটা দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করব। তাহলে 2 গুণ 1, 2 গুণ 2, 2 গুণ 3/2। তাহলে এই 2 কেটে গেল, বোঝা গেল? যেটা ভগ্নাংশের যে হরগুলো আছে, হরগুলো লসাগু করে প্রত্যেকটা অনুপাতকে গুণ করলে আমার দেখবে ভগ্নাংশটা উঠে যাবে। সুতরাং কত পেলাম? 2, 4, 3, 2:4:3। তাহলে 3 বন্ধুর আমার প্রাপ্য টাকার অনুপাত পেয়ে গেছি। এবার মোট কত টাকা? 9,000 টাকার মধ্যে আমরা ডাইরেক্ট বার করব। আচ্ছা, প্রথমে আনুপাতিক ভাগার বার করে নেব। তাহলে কি লিখব? প্রথম বন্ধুর টাকার আনুপাতিক ভাগার। আমি শর্টকাটে করলাম, তোমরা পুরো কথাটা লিখবে। প্রথম বন্ধুর টাকার আনুপাতিক ভাগার কি হবে? 2/2 + 4 + 3, সুতরাং 2/4 আর 2 6 আর 3 9। ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার বার করব। কি হবে? 4/9। আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত হবে? 3/9। এবার এই আনুপাতিক ভাগারগুলো দিয়ে আমি মোট টাকাটাকে গুণ করব। দেখো আমি এখানে সরাসরি করব, তোমরা কথায় লিখবে। কি লিখবে? যে মোট 9,000 টাকা, তো হ্যাঁ, মোট 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে। ঠিক আছে, সেটা কিন্তু লাস্ট হবে। আমি এখানে ফাঁকা আছে তাই এখানে লিখলাম। মোট 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে। কি হবে? প্রথম বন্ধুর আনুপাতিক ভাগের কথা ছিল 2/9, তাহলে 2/9 গুণ 9,000 টাকা। 9 দিয়ে কাটাকুটি করলে 1,000 আর 2 গুণ 1,000 মানে 2,000 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পেলো? 2,000 টাকা। এবার একইভাবে লিখবো কি? মোট 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু টাকা পেলো। কি হবে? 4/9 গুণ 9,000। তাহলে কাটাকুটি করলে 1,000 হলো, আর 1,000 আর 4 গুণ করলে 4,000 টাকা। বোঝা গেল? তৃতীয় বন্ধু কত টাকা পাবে? আনুপাতিক ভাগার 3/9 গুণ 9,000 টাকা। 9 দিয়ে কাটাকুটি করলে 1,000 আর 3 গুণ 1,000 মানে 3,000 টাকা। বোঝা গেল? এইভাবে তোমার অঙ্কটা করতে হবে। তো চলো এবার 12 অঙ্কটা করি। দেখো এবার 12 অঙ্কটা কি আছে? আমাদের গ্রামে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত দিয়েছে। রাস্তা তৈরি করবে সেটার খরচ 2:4:3:2, এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়। 132 লক্ষ টাকা মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2 থাকবে লক্ষের ঘরে আর বাইরে থাকবে 13, তার মানে 132 লক্ষ টাকা। 132 লক্ষ টাকা মানে কি? 1,32,00,000 টাকা। তোমাকে 1 কোটিটা দেয়নি, ডাইরেক্ট লক্ষ দিয়েছে। খরচ হয় মোট। তাহলে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয় এবং প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়। তার মানে আমাকে এখানে দেখতে হচ্ছে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বছরের টাকাটা বার করতে হবে। দ্বিতীয়টা তো আলাদা বার করব, আর প্রথম আর তৃতীয়টা বার করে মোট করতে হবে। তার মানে চতুর্থটা আমাকে না বার করলেও হবে। তাহলে একইভাবে কি লিখব? প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগার কি হবে? 2/2 + 4 + 3 + 2। 2 কত হবে? 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 2 11। দেখো তাহলে 2/11 পেলাম। এবার বার করব দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগার কি হবে? 4/11। এবার বার করব তৃতীয় বছরের আনুপাতিক ভাগার কত হবে? 3/11। দেখো চতুর্থ বছরের আমাকে বার না করলেও হবে, কারণ ওটা বার করতে বলেনি। এবার কি লিখব? যে মোট 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়। কি হবে? এটার সাথে 132 লক্ষ গুণ হবে। ঠিক আছে, পরে শেষে শূন্যগুলো দিতেও পারো, নাও দিতে পারো। যদি শূন্যগুলো দাও তাহলে ভেঙে যাবে, আর যদি শূন্যগুলো না দাও, যাই আসবে এটা কাটাকুটি করে দশমিক হোক বা যাই হোক সেটা লক্ষ দিয়ে আসবে। কীরকম দেখো, কাটাকুটি করো।
11 কে 11, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, তাহলে এটা আসলো 24 লক্ষ টাকা। সেটা তোমাকে লিখতে হবে 24 লক্ষ টাকা। যেহেতু আমি এখানে শূন্য দিইনি, যদি লক্ষটা না দিতাম তাহলে শূন্যগুলো দিতাম কটা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য পরপর দিলেও হবে, আবার ডাইরেক্ট 24 লক্ষ টাকা লিখলেও হবে। বোঝা গেছে? এবার দ্বিতীয় বছরের কি 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরে খরচ হয় 4/11 গুণ 132 লক্ষ। লক্ষটা লিখলাম না এখানে, ডাইরেক্ট লক্ষ লিখে টাকা। ঠিক আছে? একইভাবে এটা দেখলাম কাটাকুটি করলে কত হয়, 12 হয়, 4 12 48, তার মানে কত হবে 48 লক্ষ টাকা। শূন্য না দিলে কিন্তু লক্ষ কথাটা অবশ্যই লিখতে লাগবে। তৃতীয় বছরে একইভাবে লিখব কি 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে খরচ হয় 3/11 গুণ 132 লক্ষ টাকা। তোমরা কিন্তু এগুলো আলাদাভাবে করবে, আমি এখানে ডাইরেক্ট করিয়ে দিচ্ছি যেন তোমরা এরকমভাবে ডাইরেক্ট করবে, এরকম যেন না হয়। আমি যেভাবে মুখে মুখে বলছি তোমরা সেইভাবে কথাগুলো লিখে তারপর অঙ্কটা করবে। কত হয় 12, সুতরাং 3 12 36 লক্ষ টাকা। তাহলে এখানে 5টা শূন্য না দিলেও চলবে, ডাইরেক্ট এখানে লিখবো 132 লক্ষ টাকা। ঠিক আছে? দেখো তাহলে দ্বিতীয় বছরে মোট কত টাকা খরচ হলো, 48 লক্ষ টাকা। আরেকটা কি উত্তর চাই, তাহলে মানে প্রথম উত্তর আমরা কি পেলাম, দ্বিতীয় বছরে মোট খরচ হলো 48 লক্ষ টাকা। এবার কি বার করব, প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়। প্রথম বছরে কত টাকা খরচ হয়, 24 যোগ তৃতীয় বছরে 36 ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখব লক্ষ টাকা। কত হয় দেখো, 36 আর 4 40, 50 60, 60 লক্ষ টাকা। বোঝা গেছে? এখানে চতুর্থ বছরের কথা বলেনি, তাই চতুর্থ বছর আমরা 12 করে নিই। তো এইভাবে অঙ্কটা করতে হবে। তো চলো এবার 13 নম্বরের অঙ্কটা করি। দেখো এবার 13 অঙ্কটা, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পান তিনি হিসাব করে দেখতে বলেছেন। আচ্ছা, তাহলে এখানে দেখো যে টাকাটা পেলো সেই টাকার থেকে বিদ্যালয়ে দান করে দিলেন 20,000 টাকা, তাহলে বাকি টাকাটায় ভাগ করে দিল। তাহলে আমাকে প্রথমে বার করতে হবে বাকি টাকার পরিমাণ, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিয়েছি। তাহলে বাকি টাকার পরিমাণটা কি, মোট টাকার থেকে যে টাকাটা দান করলো সেটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে কত হয়, 6 থেকে 6 আর 9 থেকে 2 বিয়োগ করলে 7, মানে 1,76,150 টাকা। এই টাকাটাই বলেছে এই অনুপাতে ভাগ করে দেয়। ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে আনুপাতিক ভাগার বার করতে হবে। তাহলে কি, স্ত্রীর টাকার আনুপাতিক ভাগার, তোমরা সম্পূর্ণ লিখবে, আমি শর্টকাটে লিখলাম। কি হবে, স্ত্রীর হচ্ছে 5 আর যোগ করো 5 আর 4, 5 যোগ 4 যোগ 4, অর্থাৎ 5/4 4 8 8 5 13। ঠিক আছে? 5/13। এবার পুত্রটা বার করি। পুত্রর টাকার আনুপাতিক ভাগার কি হবে, 4/13। একইভাবে কন্যার আনুপাতিক ভাগার কি হবে, 4/13 হবে। কেন, পুত্র আর কন্যা একই পরিমাণ টাকা পান অনুপাতে, তাই তো? এবার কি লিখবো, যে মোট এত টাকার মধ্যে, বা ডাইরেক্ট সরাসরি লিখবে যে স্ত্রী মোট টাকা পান। তাহলে স্ত্রীর মোট টাকা পান কি, মোট এত টাকার মধ্যে এত আনুপাতিক ভাগারে এত অংশে, তার মানে কি লিখবো, স্ত্রী মোট টাকা পান। সুতরাং 5/13 গুণ 1,76,150 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার কাটাকুটি করো। 13 কে 13, 13 গুণ করলে কি 4 46, 3 13 39, 39 40, 7 হচ্ছে 5 13 65, 5 দিয়ে দিলে 5 13 65, 65 আর 6, আবার 5 দিয়ে দেবো 5 13 65। তার মানে কত পেলাম দেখো, এবার 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হয়, 0 0, 5 5 25, হাতে 2, 5 5 25 আর 2 27, হাতে 2, 3 5 15, 16 17, হাতে 1, 5 1 5 6। দেখো তোমরা দেখো গুণটা ঠিক করলাম কি ভুল করলাম, আমি আর চেক করলাম না। তোমরা যদি ভুল করি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক করলেও কমেন্টে জানাবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পুত্র কত টাকা পেলো, 4 তাহলে কি লিখবো, পুত্র মোট টাকা পেলো 4/13 গুণ কত হবে, 1,76,150 টাকা। তাহলে 13 দিয়ে কাটাকুটি করলে কত পেয়েছিলাম, 1 3 5 5 0।
অর্থাৎ 4 দিয়ে এবার এটাকে গুণ করব, কারণ এর নিচেতে কিছু নেই, মানে 1 আছে, ওপরে গুণ হয়, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 0 0, 4 5 20, হাতে 2, 4 5 20 আর 2 22, হাতে 2, 4 3 52, 53 54, মানে 3 4 12 আর 2 14, হাতে 1, 4 কে 4 1 5, মানে 54,200 টাকা। আচ্ছা, এবার কন্যারটা বার করি। কন্যা মোট টাকা পেল 4/13 গুণ 1,76,150 টাকা। কাটাকুটি করলে কত পাবো? 1,3,5,5,0, 4 দিয়ে গুণ করলে এই টাকাটাই হবে, কারণ পুত্র আর কন্যার টাকা তো একই, এটা হয়ে যাবে উত্তর। তো ঠিক আছে, তো চলো এবার নেক্সট অঙ্ক করি। তো ফ্রেন্ডস, এবার 14 নম্বরের অঙ্কটা পড়ছি। দেখো, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত বার করতে বলেছে। এবার অঙ্কটা একটু তোমাকে বোঝাই। দেখো, 35 কাঠা জমিতে বেগুন ও পটল চাষ করেছেন 4:3 অনুপাতে, মানে 4 পরিমাণ, এই 35 কাঠার মধ্যে 4 পরিমাণ বেগুন, 3 পরিমাণ পটল। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? তিনি বেগুন কত পরিমাণ জমিতে চাষ করেছেন, পটল কত পরিমাণ জমিতে চাষ করেছেন, এখান থেকে আমরা আনুপাতিক ভাগার বার করতে পারি। আচ্ছা, সেটা বার করলাম, মনে করো বার করা হয়ে গেছে। এবার বলেছে প্রতি কাঠায় বেগুনে লাভ করেন 150 টাকা। ঠিক আছে, তাহলে বেগুন যে মোট যত পরিমাণ জমিতে চাষ করেছে সেইটা ওই কাঠা হয়ে গেল। এবার বলেছে প্রতি কাঠায়, মানে এক কাঠায় লাভ করেন এত টাকা। তাহলে আমার মোট যে পরিমাণ জমিতে চাষ করেছেন সেই পরিমাণ জমিতে মোট কত টাকা লাভ করেছেন সেইটা আমাকে প্রথমে বার করতে হবে। এই 150 টাকাটা লাভ হচ্ছে এক কাঠা জমির। ঠিক আছে, তাহলে আমার মোট বেগুন কত পরিমাণ জমিতে চাষ করেছে সেটা বার করে প্রথমে দেখতে হবে আমার মোট লাভ কত, সেটা বার করলাম, তাহলে গুণ করতে হবে ওই পরিমাণের সাথে। আচ্ছা, পটলের ক্ষেত্রে একইভাবে, যে প্রতি কাঠায় পটলের লাভ করেছে 125 টাকা, তাহলে আমাকে যদি বার করি যে প্রতি মোট পটল কত জমিতে চাষ করেছেন, তাহলে সেটা বার করব 35 কাঠার মধ্যে। তাহলে এক কাঠায় এই পরিমাণ লাভ, তাহলে মোট কাঠায় কত পরিমাণ লাভ, তাহলে আমরা মোট লাভ পেয়ে গেলাম। সেই মোট লাভের অনুপাতই বার করতে হবে। আশা করি বোঝা গেছে। চলো এবার স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে থাকি। তাহলে যেভাবে টুকে নিয়েছি তোমরা সেভাবে টুকে নাও। আচ্ছা, এবার কি বার করব? বেগুন চাষের আনুপাতিক ভাগার কি হবে? 4/4 + 3 মানে 4/7। এবার পটল চাষের আনুপাতিক ভাগার কি হবে? 3/7। ঠিক আছে, এবার কি লিখব? মোট 35 কাঠা জমিতে বেগুন চাষ করে, কথাটা লিখবো কিন্তু মোট 35 কাঠা জমিতে বেগুন চাষ করে কি হবে? 4/7 গুণ মোট জমি কত? 35, সেটা আমি এখানে সরাসরি করছি, তোমরা অবশ্যই লিখে নেবে এখানে। তাহলে 4/7 মোট 35 কাঠা জমিতে বেগুন চাষ করে, বেগুনের আনুপাতিক ভাগা 4/7 আর মোট জমি 35 কাঠা। ঠিক আছে, তাহলে কাটাকুটি করো, 5 7 35, 4 5 20 কাঠা। কেমন? একইভাবে মোট 35 কাঠা জমিতে পটল চাষ করে 3/7 গুণ 35, কাটাকুটি করলে 5 7 35, 3 5 15 কাঠা। কেমন? দেখো, এটা হচ্ছে আমি কি বের করলাম, এটা হচ্ছে বেগুন কত পরিমাণ জমিতে চাষ করে 20 কাঠা আর পটল কত পরিমাণ জমিতে চাষ করে 15 কাঠা। তাহলে এইটা হচ্ছে জমির পরিমাণ। এবার আমাকে বার করতে বলেছে মোট কত টাকা লাভ হলো। দেখো, প্রতি কাঠায় বেগুনে লাভ করে 150 টাকা। তাহলে কি লিখব? বেগুনে মোট লাভ করে কি হবে? প্রতি কাঠায় 150 টাকা আর মোট কত টাকা জমিতে বেগুন চাষ করেছে? 20 কাঠা। তাহলে 20 কাঠায় কি? অবশ্যই 20 দিয়ে গুণ হবে। এক কাঠায় যদি 150 টাকা হয় তাহলে 20 কাঠায় অনেক বেশি পরিমাণ লাভ করবে, সুতরাং 20 দিয়ে গুণ করলাম। কত হবে? 15 দুগুণে 30 আর দুটো শূন্য বসে পড়লে 3000 টাকা। গুণটা বোঝা গেল। 15-এর সাথে 2 গুণ করলাম, 15 দুগুণে 30 আর বাকি দুটো শূন্য পরে বসিয়ে দিলাম। কেমন? তাহলে একইভাবে লিখব যে পটলে মোট লাভ করে বা পটল চাষে মোট লাভ করে। মোট কত বিঘা জমিতে, কত কাঠা জমিতে পটল চাষ করেছে? 15, লাভ করে 125 প্রতি কাঠায়। তাহলে প্রতি কাঠায় 125 আর তাহলে 15 কাঠায় কত? তাহলে এত টাকা।
কত হয় 15 দিয়ে গুণ করো, 5 15 75, হাতে 7, 15 দুগুণে 30 আর সাথে 37, হাতে 3, 15 কে 15 আর 3 18, 1875 টাকা। এই যে লাভ করলো এই লাভেরই অনুপাত তোমাকে বার করতে হবে। কেমন? আচ্ছা এই অনুপাতটা তাহলে আমি এই জায়গাটায় করি, উপরের দিকে এগুলো মুছে দিই। তাহলে দেখো এবার কি লিখবো, যে বেগুন ও পটলে মোট লাভের অনুপাত, তাই তো? তাহলে কি পেয়েছি দেখো, বেগুনের লাভ করেছে কত, 3000 টাকা, 3000 ইস্টু কত, 1875, 1875। তাহলে এটাকে কি আমরা ভগ্নাংশে নিয়ে তারপরে কাটাকুটি করব, তাই তো? তাহলে ভগ্নাংশে নিয়ে কাটাকুটি করব। তাহলে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো 5 দিয়ে 15 দিয়ে তো কাটাকুটি যাবে, কেন না, কারণ এটাও 15 দিয়ে গুণফল, এটাও 15 দিয়ে গুণফল, এই যে 15। তাহলে 15 দিয়ে সরাসরি আমরা কেটে দিই, 15 দিয়ে কাটলে নিচেরটাকে 125 হবে, তাই তো? 125কে 15 দিয়ে গুণ করে এটা পেয়েছিলাম, তাই সেই 15 থেকে কাটাকুটি করছি, 125 পেলাম। আর এখান থেকে দেখো 15কে যদি আলাদা করি তাহলে 20 আর 0 পড়ে রইলো, তার মানে 200। তার মানে 15 দিয়ে দেখো 15 দুগুণে 30 আর 2টো 0 পড়ে রইলো। তাহলে আবার কাটাকুটি যাবে, তাহলে এখানে কাটাকুটি করে 5 দিয়ে কাটো, এবার 5 দুগুণে 10, 5 5 25, মানে 5 25 125, আর 200কে কাটলে 4 5 20, মানে 40/25, 40/25। একে আবার কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে 5 5 25, 5 8 40, অর্থাৎ 8:5। তাহলে মোট আমাদের লাভের পরিমাণ কত পেলাম, 8:5। তো অঙ্ক 14 পর্যন্ত অঙ্ক ছিল, তো সেটা কমপ্লিট করে দিলাম। এরপরে যে সমানুপাতের অঙ্কর চ্যাপ্টারটা সেটা খুব শীঘ্রই তোমাদের কাছে আমি নিয়ে আসছি। তো ভিডিও আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।